আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সুবর্ণা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থেকে ক্লাস করির পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের নবম, দশম এবং 2021-এর এসএসসি পরীক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের 2021 সালের সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে দশম শ্রেণীর এবং পরীক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ নিয়ে ক্লাস করব বা পাঠদান করব। তো এই আজকের বিষয়টি বা ভূগোল ও পরিবেশের তোমাদের চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে আমি পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠনের উপরে এর পূর্বে 2টি ক্লাস নিয়েছি। সেখানে তোমরা জেনেছিলে পৃথিবীর আভ্যন্তরীণ গঠনটি এবং বাহ্যিক গঠন কিভাবে হয়েছে এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ, এবং দ্বিতীয় ক্লাসে আমি নিয়েছি শিলা ও খনিজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা তোমাদের সাথে ওই অধ্যায়েরই পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠনে এই যে ভূপৃষ্ঠ বা পৃথিবীর পরিবর্তন প্রক্রিয়া বা ভূপ্রক্রিয়াটা রয়েছে, সেই প্রক্রিয়া চার্ট এর মাধ্যমে উপস্থাপন করে একটি পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন করে থাকে ভূপৃষ্ঠে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয় ভূমিকম্প। সেই ভূমিকম্প আলোচনা করার পূর্বে আমরা দেখি পৃথিবীটা বা ভূ প্রক্রিয়া কীভাবে সংগঠিত হচ্ছে। আমি তোমাদের জন্য একটি চার্ট করেছি। দেখো, আমাদের এই ভূপৃষ্ঠ 3টি উপায়ে পরিবর্তন হচ্ছে। এক, ধীর পরিবর্তন। ধীর পরিবর্তন শব্দটার মানে হচ্ছে ধীরে ধীরে পরিবর্তন, এটা আমি পূর্বের ক্লাসে করেছি। দ্বিতীয়টি ধীর ও আকস্মিক পরিবর্তন, অর্থাৎ ধীরে ধীরে পরিবর্তন হয় কিন্তু হঠাৎ আবার ওই পরিবর্তনটাই হঠাৎ করে হয়ে থাকে। তৃতীয় ধাপটা আকস্মিক পরিবর্তন। এটা তোমাদের ছুটির কারণে যদি ভুলে যেয়ে থাকো, এই জন্য আমি আবার তোমাদেরকে রিভিশন করে দেখাচ্ছি। ধীর পরিবর্তনের মধ্যে রয়েছে নগ্নিভবন, নগ্নিভবনের বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন, অপসারণ। আর ধীর ও আকস্মিক পরিবর্তনের মধ্যে রয়েছে ভূ আলোড়ন। আকস্মিক পরিবর্তনের মধ্যে রয়েছে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ভূপৃষ্ঠে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের মধ্যে সবচেয়ে যে পরিবর্তনটা আমাদের চোখের সামনে বেশি নজরে আসে সেটা হচ্ছে ভূমিকম্প। আজকে আমি তোমাদের পাঠের মধ্যে ভূমিকম্প বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে চিত্র দেওয়া আছে। ভূমিকম্পে কি করেছে, ঘরবাড়ি সব কিছু ভেঙে ধ্বংস হয়ে গেছে। এখানে একটি রাস্তা ছিল, সেই রাস্তাটিও ভেঙে খণ্ডবিখণ্ড হয়ে গেছে। তোমরা যদি প্রতিদিন টিভিতে খবরের দেখো তাহলে নিশ্চয়ই জেনেছো যে 2 দিন আগে সিলেটে কয়বার ভূমিকম্প হয়েছে এবং কতটা ঝুঁকিপূর্ণ হয়েছে। গবেষকরা ধারণা করতেছে যে বড় ধরনের একটা বিপর্যয় আমাদের দেশে, বিশেষ করে ভারতের সীমান্তবর্তী এবং সিলেট অঞ্চলের দিকে হতে পারে। তো এই ভূমিকম্প নিয়ে আজকে আমরা একটু ক্লাস করি। চলো। প্রথমে আমরা জেনে নিই যে ভূমিকম্পটা কেন হয়। আমরা এই অধ্যায়ে প্রথমে জেনেছিলাম যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। দেখো, এই যে আমরা চিত্রটা এঁকেছি, এটা কি আসলে দেখা যায় না? বিভিন্ন ভূতত্ত্ববিদ এবং ভূগোলবিদরা গবেষণা করে বিভিন্ন ভূ অভ্যন্তরের উপাদানগুলো গবেষণা করে তারা একটা চিত্র কাল্পনিকভাবে ধারণা করে নিয়েছে যে একদম পৃথিবীর অভ্যন্তর ভাগটা যেটা, সেটাকে তারা কেন্দ্র ধরেছে। যে কোনো জিনিসের এখানে আলোড়নের ফলে কি হচ্ছে, কম্পনের সৃষ্টি হচ্ছে। দেখো, এখানে কেন্দ্র থেকে যখন এখান থেকে তো উৎপত্তি হচ্ছে, এই উৎপত্তি হয়ে যখন কম্পনটা হচ্ছে, কিছু জায়গায় আবার কি হচ্ছে, একটু জোরালোভাবে ঝাঁকুনি বা কম্পন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে একদম এখানে এসে কি হলো, উপকেন্দ্র। কম্পন তীব্রতা রেখা, অর্থাৎ ভূগোলবিদ বা ভূ গবেষণাবিদরা কি করেছে, এই যে যখন ভূমিকম্প হয় তখন তারা রিক্টার স্কেলের পরিমাত্রা করে তারা গবেষণা করে এরকম একটা কোথায় কতটুকু মাত্রা হয়েছে সেটার উপর একটা কি করেছে, তীব্রতা রেখা অঙ্কন করেছে। দ্বিতীয় চিত্রটাতে দেখো যে ভূমিকম্পের কারণ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, অর্থাৎ আমরা এর আগেই জেনে গিয়েছো যে ভূ অভ্যন্তরে একদম গলিত যে লাভাগুলো আছে সেগুলো এখনও টকবক করে ফুটছে এবং বাইরে
বের হয়ে আসার চেষ্টা করছে। সেই বাইরে আসার সময় কি করছে, ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হচ্ছে। যখন সেটা কি করে, প্রচণ্ড উত্তাপে এবং প্রচণ্ডভাবে বাহিরে চলে আসে বা বিস্ফোরণ ঘটে, সেটা কি আগ্নেয়গিরি, অগ্নুৎপাত। অগ্নুৎপাত মানে কি আগুন, অর্থাৎ ওই আগ্নেয় বলা হয়েছে কেন, এটা পৃথিবীর সৃষ্টির সবচেয়ে আদি শিলা, অর্থাৎ এই অবস্থাতেই পৃথিবীটা প্রথমে বা নক্ষত্রগুলো ছিল, গ্রহগুলো ছিল কি এই অবস্থায়। সেই অগ্নিময় অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হয়ে আমাদের পৃথিবীর আকার ধারণ করেছে, কিন্তু নীহারিকা যে মূল উপাদানটা সেটা এখনও কেন্দ্রে অবস্থান করছে। সেই কেন্দ্রের অবস্থানটা দেখো, অগ্নুৎপাত অর্থাৎ টকবক করে ফুটছে, সেটা বের হয়ে আসে যখন, তখন সেটা কি হয়, আগুনের উত্তাপ ছড়িয়ে দেয়, আগুনের মতো লাভাটা বের হয়ে আসে। দেখো আমি লাল কালি দিয়ে ব্যবহার করেছি, এটা কি হচ্ছে, ম্যাগমা প্রকোষ্ঠ, অর্থাৎ আগ্নেয়গিরির একদম কেন্দ্রে যে উপাদানটা সেটাকে বলা হয় ম্যাগমা। যখন এই ম্যাগমাগুলো ভূপৃষ্ঠের নয়, ভূ অভ্যন্তরের ভাগে অবস্থান করে, তখন সেটাকে বলা হয় ম্যাগমা। এখানে দেখো কিছু দুর্বল অংশ যখন ভেদ করতে পারে ম্যাগমাগুলো, তখন কি হচ্ছে, এগুলা অভ্যন্তর ভাগে ছড়িয়ে পড়ে একটা অবস্থান করে নিচ্ছে। আবার কিছু কিছু কি করছে, একদম উপরে যে কি করছে, ভূপৃষ্ঠের বাহিরে চলে আসছে। দেখো এখানে ধীরে নেমে গেছে, তখন এটাকে বলা হচ্ছে গৌণ জ্বালামুখ। এরপর আসছে দেখো, এটা অনেক উপরে বিস্ফোরণের মতো করে বের হয়ে আসছে, এটা হচ্ছে মুখ্য মানে প্রধান। আর যখন এই মেঘমাগুলো ভূ অভ্যন্তর থেকে ভূপৃষ্ঠের বাইরে চলে আসে, ভূ অভ্যন্তরের বাইরে ভূপৃষ্ঠের উপর চলে আসে, তখন এটার নাম হয়ে যায় কি লাভা। আর যে কেন্দ্র থেকে মেঘমাগুলো বের হয়ে আসে, সেটার মূল যে কেন্দ্রটা বা পথটা, সেটাকে বলা হয় প্রধান সুড়ঙ্গ। আর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে মুখ দিয়ে লাভাগুলো বের হয়ে আসে, সেগুলোকে বলা হয় জ্বালামুখ। এই লাভাগুলো পরবর্তীতে ভূপৃষ্ঠের বাইরে এসে ঠান্ডা হয়ে ছায়ের মতো হয়, সেটাকে কি বলা হয়, ভস্ম। এবং লাভা ভস্ম মানে ওই লাভাটা থেকে যে ভস্মটা হয় সেটাকে বোঝানো হয়েছে। তো শিক্ষার্থীরা, কেন বা কিভাবে ভূমিকম্পটার সৃষ্টি হয় কোত্থেকে, সেটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখেছি। এখন আমরা দেখব এই ভূমিকম্পের কারণটা কি। এখন আমাদের এই যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের জন্য আমরাই কিন্তু নিজেরা দায়ী। দেখো এখানে ভূমিকম্পের দুটি কারণ রয়েছে। 1 নাম্বার প্লেট সমূহের সঞ্চালন, 2 আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আমরা প্রথমেই প্লেট সমূহের সঞ্চালনটা যাব। তো প্লেট সমূহের সঞ্চালনটা এখানে দেখো, আমি এভাবে হাত দিয়ে ধরে দেখাচ্ছি যে এটা কি আমাদের পৃথিবীর মানচিত্র। আর এই পাশে দেখো কি রয়েছে, মহাসাগরগুলো। পৃথিবীতে কি হচ্ছে, 7টি মহাদেশ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো এই যে 7টা মহাদেশ, এক একটা কি হচ্ছে আলাদা আলাদা। এই যে উত্তর আমেরিকার মহাদেশটি দিচ্ছে, এটা একটা প্লেটের মধ্যে পড়েছে। দক্ষিণ আমেরিকা, এটা একটা প্লেটের মতো বলেছে, একটা নির্দিষ্ট ভূখণ্ড। আফ্রিকা, এশিয়া, ইউরোপ। তো এই যে মহাদেশগুলো আছে, আর এই পাশে কি রয়েছে, তোমার মহাসাগর রয়েছে। এই মহাসাগরগুলো কি করছে, মহাসাগরের মধ্যে পৃথিবী যখন ঘুরছে, সেই ঘূর্ণনের কারণে পানির সাথে এসে এই যে অর্থাৎ মহাসাগরের পানির ধাক্কাগুলো কি করছে, মহাদেশীয় অঞ্চলে পড়ছে, এবং ঘূর্ণনের ফলে যে একটার সাথে আরেকটা যে সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষের কারণে আমাদের কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। দেখো কোন জায়গায় ভূমিকম্পটা বেশি হয়ে থাকে, এখানে আমি লাল কালি দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। অর্থাৎ দেখো উত্তর আমেরিকার কর্নারের সাইড থেকে দক্ষিণ আমেরিকার পাশে এবং ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে বেশি মাত্রায় ভূমিকম্পটি হয়ে থাকে। অল্প ভূমিকম্প প্রবণ অঞ্চলটা দেখো এই যে উত্তর ও দক্ষিণ আফ্রিকার মধ্যবর্তী অঞ্চল ধরে এবং ইউরোপ ও এশিয়া পুরোটা জুড়ে কি করছে, অল্প ভূমিকম্প অনুভূত হয় বা সংগঠিত হয়ে থাকে। তাহলে আমরা প্রথম যে প্লেট টেকটনিকের যে একটা তত্ত্ব বা প্লেট সমূহের সঞ্চালনের কারণে যে ভূমিকম্প হয়, সেটা সম্পর্কে তোমরা ধারণা লাভ করলে।
এখন আসবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা আমি প্রথমেই বুঝিয়ে দিয়েছি কিভাবে ভূমিকম্পটা হচ্ছে, সেটা নিশ্চয়ই তোমরা তাহলে ধারণা লাভ করতে পেরেছো। এরপর আসবে অপ্রধান কারণ। এই প্রধান কারণটা কিভাবে হচ্ছে, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে হচ্ছে, যেখানে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, যেখানে মানুষের কোনো হাত নেই। কিন্তু অপ্রধান কারণ যেগুলো রয়েছে সেখান থেকে আমরা কিছু বিষয় দেখে নিই। শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। এখন তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, ধরো এটা একটা ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠেতে হতে পারে সূর্যের তাপ আসছে, এখানে কি হচ্ছে, তাপে, প্রচণ্ড তাপে কি হচ্ছে, ভূপৃষ্ঠটা গরম হয়ে যাচ্ছে, কিন্তু এই পাশেটা কি হচ্ছে, ভূপৃষ্ঠটা ঠান্ডা রয়ে যাচ্ছে। তো এর কারণে কি হচ্ছে, ঠান্ডা আর গরমের কারণে কি হচ্ছে, একটা ভাঁজ বা ফাটলের মতো সৃষ্টি হচ্ছে। এই ভাঁজ বা ফাটলের মতো সৃষ্টি হলে তখন কি হচ্ছে, এই অংশটা যখন এভাবে তোমার ফাটলের হবে, ধরো ভূমিটা, তখন এই অংশটা কি হলো, দুর্বল হয়ে গেল। তখন এই দুর্বল অংশটা কি করবে, ভেঙে পড়ে যাবে। তখন কি হবে, ভূমির উপর পড়লে ভূমির কম্পনের সৃষ্টি হবে। আর এখানে আমি এই একই চিত্রের মাধ্যমে দেখো, তাপ, দিনের বেলা যখন তাপটা ভূপৃষ্ঠের মধ্যে পড়ছে তখন কি হচ্ছে, গরম হয়ে যাচ্ছে। আবার যখন তোমার রাতের বেলা কি হলো, এই তাপগুলো কি হচ্ছে, বিকিরণ করছে, আবার ভূপৃষ্ঠ থেকে মহাকাশে ফিরে যাচ্ছে। তখন এই ঠান্ডা আর গরমের প্রক্রিয়ার পদ্ধতির কারণে কি হচ্ছে, ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে। ভূগর্ভস্থ বাষ্প। ভূগর্ভস্থ বাষ্প মানে কি, আমরা আগেই বলেছিলাম যে ভূ অভ্যন্তরভাগে কি আছে, এই যে দেখো এই চিত্রটা, এখান থেকে যখন লাভা বা ম্যাগমাগুলো বের হচ্ছে, এখানের যে তাপমাত্রা বা আগুনের মতো নিশ্চয়, এ থেকে যে বাষ্পগুলো বের হচ্ছে, সেই বাষ্পগুলো ভূ অভ্যন্তরভাগে অবস্থান করছে, অবস্থান করে যখন চাপের সৃষ্টি করে, এই পাশে চাপ সৃষ্টি করবে। এই চাপের কারণে কি হয়, অভ্যন্তরভাগে কম্পনের সৃষ্টি হয় এবং ভূমিকম্প হয়। ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস। আমাকে এখন আমি একটা ক্লাস নিচ্ছি, আমি নিতে পারছি, সপ্তাহে একটা নিতে পারছি, দুইটা নিতে পারছি, কিন্তু যদি আমাকে একদম প্রথম থেকে সপ্তম পিরিয়ড পর্যন্ত প্রত্যেকটা ক্লাস নিতে হয়, তখন আমি কোনো ক্লাস, হয়তো প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস ভালোভাবে নিতে পারবো, এর পরবর্তী ক্লাসগুলো আমার এনার্জির কারণে আমি ভালোভাবে নিতে পারবো না। এতে কি হবে, আমার সমস্যা সৃষ্টি হবে। অর্থাৎ যে কোনো জিনিসেরই একটা ধারণ ক্ষমতা আছে। তাহলে দেখো, এই ভূগর্ভস্থের মধ্যে যখন চাপটা বেশি বেড়ে যায় তখন কি হবে, সেই চাপটা নিতে পারবে না। এই চাপটা না নেওয়ার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। বিশ্বের ভূমিকম্প প্রবণ অঞ্চল আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করি। এটা গেল আমাদের ভূমিকম্পের প্রাকৃতিক কারণ। আর মানুষ সৃষ্টির কারণেও ভূমিকম্প হয়ে থাকে। সেটা কিভাবে, আমরা অতিরিক্ত মাত্রায় কি করছি, ভূমি খনন করছি, পাইলিং করছি, আমাদের নিজেদের জন্য কলকারখানা বা ইমারত তৈরি করতে যেয়ে ভূ অভ্যন্তরভাগে চলে যাচ্ছি। খনিজ সংরক্ষণের জন্য আমরা সংগ্রহের জন্য কি করছি, ভূ অভ্যন্তরভাগ খনন করছি। এটার কারণে কি করছে, ভূ অভ্যন্তরভাগে চাপের সৃষ্টি হচ্ছে। আর এবং যখন নাকি দুর্বল অংশটা খুঁজে পায় ভিতরের ভাগের যে লাভাগুলো বা খনিজ পদার্থগুলো, তখন বাইরে বের হওয়ার চেষ্টা করে, তখন দেখা যাচ্ছে কি এই ভূমিকম্পটা হয়। দ্বিতীয়, একটা ভূমিরও ধারণ ক্ষমতা আছে, আমি কিছুক্ষণ আগে বলেছি, যখন কোনো নির্দিষ্ট একটি এলাকায় ভূমিতে যতটুকু জনসংখ্যা বা যতটুকু চাপ নেওয়ার কথা, ততটুকু থেকে যদি অতিরিক্ত মাত্রা থাকে তখন ভূমিতে কম্পনের সৃষ্টি হয়। আমরা একটু লক্ষ্য করলে দেখি যে আমাদের ঢাকা সিটিতে ধারণ ক্ষমতা থেকে অনেক গুণ বেশি মানুষ বসবাস করে, অনেক গুণ বেশি স্থাপত্য শিল্প তৈরি করা হয়েছে। দেখো তোমরা দুটো ঈদ, রোজা এবং কুরবানির ঈদে এই 2 বছর ধরে তোমরা অনুভূত করতে পারছো না, কারণ অনেকে গ্রামের বাড়িতে যাচ্ছে না ঈদেতে। কিন্তু তোমরা একটু লক্ষ্য করবে, পরবর্তী সময় যদি তোমাদের দেখার সৌভাগ্য হয় যে গ্রামের সবাই চলে যায়, একটা ব্যালেন্স থাকে। এই চাপের সৃষ্টির কারণে এই ভূপৃষ্ঠের উপরে যে চাপটা থাকে, গ্রামে ম্যাক্সিমাম মানুষ চলে যাওয়ার কারণে সেই চাপটা কমে যায়। তখনই দেখা যায় যে বেশিরভাগ সময় ঢাকা অঞ্চলের দিকে ভূমিকম্পটা অনুভূত হয়। এছাড়া এখন এই যে ভূমিকম্প কি আমাদের কোনো লাভ আছে?
কোনো লাভ নেই, ক্ষতি আর ক্ষতি। এখন আমাদের ভূমিকম্পের যে ফলাফল সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। ভূত্বকের মধ্যে ভাঁজ, ফাটল বা ধসের সৃষ্টি, অর্থাৎ ভূ অভ্যন্তর পাকে যখন কম্পন হয় তখন ভূত্বকে কি হচ্ছে, ভাঁজ হচ্ছে, ফাটল হচ্ছে এবং কি হচ্ছে, ধস। ধস মানে কি, ভেঙে পড়া। সমুদ্রতল উপরে উত্থিত হয়ে পাহাড়, পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়। অর্থাৎ একটু খেয়াল করো যে এখানে ধরো একটি সমুদ্র আছে, এখন এই জায়গা থেকে যদি তোমার ভূমিকম্পটা সৃষ্টি হয় তখন এই জায়গার ভূমিগুলো কি হবে, মাটিগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। তাহলে এই ভূমিকম্পের কারণে কি হচ্ছে, আমার দ্বীপের সৃষ্টি হচ্ছে কিংবা পাহাড় পর্বতের সৃষ্টি হচ্ছে। হিমানি সম্প্রাত এবং পর্বতের উপর শিলাপাত। ভূমিকম্পের সময় হিমানি মানে কি, বরফ। তাহলে আমাদের উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় কি ঠান্ডা প্রবণ অঞ্চল। তো এই যে বরফ আচ্ছাদিত অঞ্চলগুলো যখন ভূমিকম্প সৃষ্টির কারণে বা ভূমিকম্পের কারণে এই বরফগুলো কি করছে, খণ্ড বিখণ্ড হচ্ছে। আর আরেকটা কি বলেছি, পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি তো বলা হল। হিমানি সম্প্রদায় এবং পর্বতের উপর শিলাপাত। পর্বতের উপর শিলাপাত মানে কি, যখন ভূমিকম্পটা হচ্ছে একটা পর্বতের উপর আরেকটা পর্বতের কি হচ্ছে, ভেঙে পড়ছে। আর তোমাদেরকে আমি আরেকটা বলি যে যখন নাকি দেখা যাবে এই হিমানিগুলো অর্থাৎ বরফের খণ্ডগুলো এসে পড়ে, বলবা ম্যাডাম আমরা তো ছোট ছোট বরফ দেখি, সেটা আবার কিভাবে ধ্বংস করে। টাইটানিকের জাহাজের সাথে দেখেছিলে যে একটা বরফ খণ্ড যখন ধাক্কা লেগেছিল পুরো জাহাজটা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল এবং কত প্রাণহানি হয়েছে সাধারণত এক খণ্ড বরফ বা হিমানির ধাক্কায়। তাহলে তোমরা একটু ধারণা করে নাও, যখন ভূমিকম্প হয় শুধু তো একটা হিমানির হয় না, অনেক হয়। এরপর আসবে নদীর গতিপথ পরিবর্তন। এখন আমাদের রানীগঞ্জের পাশে কি আছে, বুড়িগঙ্গা নদী আছে। এখন ভূমিকম্প হলে আমাদের রানীগঞ্জে হবে, বুড়িগঙ্গা নদী কি হবে না? অবশ্যই হবে। যখন ওই অংশটুতে ভূমিকম্প হবে তখন দেখা যাবে কি এক সাইড দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে, তখন ওই ভূমিকম্পের কারণে কি হচ্ছে, যে ফাটলটা হবে নদীর গতিপথ পরিবর্তন করে নিবে। সমুদ্র উপকূল সংলগ্ন এলাকার জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস আমি এর আগের ক্লাসে করতে যেও বায়ুমণ্ডলে বুঝিয়েছিলাম যে যখন সমুদ্র তলদেশ থেকে কোনো কম্পনের সৃষ্টি হয় বা যে কোনো কারণে পানি তার স্বাভাবিক অবস্থা থেকে আরও বেশি উচ্চতায় উঠে যায় তাকে বলা হয় জলোচ্ছ্বাস। এই ভূমিকম্পটা যখন সমুদ্র তলদেশে হয় তখন এই সমুদ্রের পানিগুলো কী করে, উপরের দিকে উঠে আসে এবং সমুদ্র উপকূল অঞ্চল ছাপিয়ে নেয়। এখন দেখো আমাদের দেশে ভূমিকম্পের অঞ্চল প্রবণ কোনগুলো। আমি কিছুক্ষণ আগে বলেছি যে সিলেটে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এই যে এই অঞ্চলটার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল ভূমিকম্পর দিক দিয়ে। মধ্যম অঞ্চল মানে এই যে আমাদের ঢাকার সাইডেরটা যেটা আছে সেটা হচ্ছে মধ্যম ভূমিকম্প অঞ্চল। তাহলে তোমরা কি বলবা যে সিলেটে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, আমরা হব না? আমরা আরও বেশি হব। আর এই যে দেখো এই সাইডটা ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, খুলনা, এই বরিশাল, ভোলা, এই অঞ্চলটা কি অপেক্ষাকৃত কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। তো আজকে আমরা ভূমিকম্প নিয়ে অর্থাৎ ভূপৃষ্ঠের পরিবর্তনে যে ভূমিকম্পর বিষয়টা রয়েছে সেই বিষয়টার উপরে আমরা ক্লাস করলাম। আমরা কি করতে পারি, আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আমাদেরও কিছু করণীয় আছে। ভূমিকম্প যাতে না হয় সেটা সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। আর ভূমিকম্প হলে আমরা কি করব, প্রাকৃতিক দুর্যোগ আটকে তো রাখা যাবে না। তাহলে এখান থেকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে ভূমিকম্পটা কি করলে আমাদের কম হতে পারে। আমরা ভূপৃষ্ঠের উপরে চাপ কমাবো, ভূ অভ্যন্তর ভাগে খননের যেটা সীমিত করা যায় সেদিকে লক্ষ্য রাখবো, বেশি করে গাছ লাগাবো, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। সিএফসি অর্থাৎ এই যে ওজোন স্তর ক্ষয়কারী বা বায়ুমণ্ডলের যে উপাদানগুলো নষ্ট করে দিচ্ছে সেটা সম্পর্কে আমরা সচেতন হব। তাহলে আমরা কি করব, অন্তত একটু হলেও উপশম লাভ করব। আর ভূমিকম্পের সময় আমরা কি করতে পারি, চিল্লাচিল্লি করব না, আমরা একটু সচেতন হব। ভূমিকম্প হলে প্রথমে আমরা বিদ্যুতের সংযোগ, গ্যাস লাইনের সংযোগ এগুলো কি করে দেব, বন্ধ করে দিব এবং খোলা স্থানে যেখানে তোমার দেখবে যে কোনো কিছু ভেঙে তোমার উপর পড়ার সম্ভাবনা নাই আমরা সেখানে অবস্থান করব। আর বিল্ডিংয়ে যদি হয় কলামের
এখানে দাঁড়াবো, যাতে ভেঙে পড়লে কলামটা সহজে ভাঙে না একটু। এরপরে আমরা কি করতে পারি, শক্ত টেবিল বা খাটের নিচে অবস্থান করব, আমাদের সচেতন থাকব। তো আজকে আমি তোমাদের এই অধ্যায় সর্বশেষ ক্লাসটি নিলাম। এই পুরো অধ্যায়টার উপরে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাদেরকে SMS এর মাধ্যমে জানাবে, আমরা সেটা সমাধান করে দিব। ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।